Now you see যে ব্যাপারটা আমি কোয়েশ্চনের শুরুতে মানে এই চ্যাপ্টারের শুরুতে ডিসকাস করছিলাম যে 1991 এ কি এমন সিচুয়েশন অ্যারাইজ হয়েছিল এটার লাগে গভর্নমেন্ট বা এক্সপার্টরা কম্পেলড আছিল বাউন্ড আছিল এই পলিসিটা ইনিশিয়েট করার জন্য। বেসিক্যালি এই কোয়েশ্চনে আমরা এই পয়েন্টগুলোরে হাইলাইট করার চেষ্টা করছি। দেয়ার আর মেনি রিজনস, বাট এর থেকে আমরা মোস্ট 5 or 6 important টাই পিক করছি। Why government was bound or compelled to initiate new economic reforms, that is LPG policy. An introductory paralexo economic policy adopted by the government of India in 1991 was the need of the hour. The economic policies prior to 1991 could not achieve the desired level of economic growth. To overcome economic crisis and accelerate the growth rate of Indian economy, new economic policy was introduced in July 1991. এই যে বুঝলাম 1948 থেকে I mean say 47 থেকে 1991 অবধি countryর overall development এর লাগিয়া especially secondary sector or manufacturing or industry development এর লাগিয়া অনেকগুলা পলিসি নেওয়া হয়েছিল। 1948 IPR, 1956 IPR etc. But সবগুলা পলিসির যতটা এক্সপেকটেশন আছিল ডিজায়ার্ড আছিল সেই লেভেল অফ ডেভেলপমেন্ট পায় নাই। And due to this, Government of India was bound. Now, desired level of growth achieve করতে যেহেতু পারে না ইন্ডাস্ট্রি, এর লাগে কি প্রবলেম কান্ট্রিতে অ্যারাইজ হয়েছিল? ফার্স্ট হলো ফিসক্যাল ডেফিসিট। What is fiscal deficit? Any idea? Fiscal deficit? তোমরা বাজেট তো এখনো পড়ছো না। Anyway, fiscal deficit থেকে it is the difference between government expenditure and government revenue. Very simple. Details না। Fiscal deficit তো একটা কান্ট্রির যে এক্সপেন্ডিচার আর তার রেভিনিউ সেই ডিফারেন্স। তখন এক্সপেন্ডিচারটা কি? এক্সপেন্ডিচার হয় ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার আর নন ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার। Developmental expenditure মানে construction of roads, railways, hospitals, school, college, etc. Non-developmental expenditure কি? Subsidy is a non-development expenditure. Pension is a non-development expenditure. Flood হইছে, drought হইছে, ওই flood drought এর victimরা ওভারকাম করার লাগি যে টাকা দেওয়া হবে, this is non-development expenditure. Revenue কি? তার source of earning, that is tax and non-tax. Tax source থেকে তার earning আর non-tax source থেকে earning together is the revenue. Now 1991 এর আগে কি দেখা গেছে যে গভর্নমেন্টের যে রেভিনিউ this is much more less than its government expenditure. মানে just for example মনে করো তোমার ফ্যামিলির ইনকাম মান্থলি 50,000, এক্সপেন্ডিচার is 60,000, so 10,000 earning you are less. The same thing happened with government of India, যে ইন্ডিয়া যত টাকা তার ইয়ারলি খরচ করতে লাগে for development and non-development purpose, the revenue is much more less. কতটা less? Due to continuous rise in fiscal deficit, there was corresponding rise in government debt and liability to make interest payment. তুমি কি করছো? তোমার মান্থলি ইনকাম 50,000, এক্সপেন্ডিচার ইজ 60,000, এই যে 10,000 বেশি তুমি তো কোনো না কোনো ভাবে এটা ম্যানেজ করবে। মেবি 10,000 তুমি কারোর কাছ থেকে লোন নিবাই, লোনের ইন্টারেস্ট দিতে লাগবে, বা যে দোকান থেকে তুমি মান্থলি জিনিসগুলো নিলে ওই জিনিসটাই তুমি অন ক্রেডিট কিনবা। যাই কিনো তুমি একটা বার্ডেনে পড়বা, একটা ডেটে পড়বা। ইন্ডিয়াও ডেটে পড়ছে, তার এক্সপেন্ডিচারটা তো মিনিমাইজ করতে পারেন না, সেটা বাড়িয়ে যায়, বাট রেভিনিউ রে ম্যাক্সিমাইজ করতে পারেন। সেই যে ডিফারেন্স, দ্যাট ইজ ফিসক্যাল ডেট, এটারে কিছু প্রবলেম নেই, সেই ডিফারেন্সটারে সলভ করতে গিয়ে হে কি করে? হে ফরেন কান্ট্রি থেকে লোন নিতে বাউন্ড। জাস্ট ইমাজিন দ্য লোনের অ্যামাউন্ট তখন ইন্ডিয়ার কতটা আসছিল? ইন্ডিয়ার যা জিডিপি আসছিল এই জিডিপির 36% হে লোনের শুধু রিপেমেন্ট করে। You think about the amount of loan taken from the foreign countries just to finance its expenditure. কথা বুঝায় কি বুঝায়? ইন্ডিয়ার যে লোনের কতটা লোনের জাস্ট ইমাজিন তার যে জিডিপি, সে ফর এক্সাম্পল ইন্ডিয়ার তখন জিডিপির ভ্যালু আসছিল ফর এক্সাম্পল 100 রুপিস, এই 100 এর মধ্যে 36 রুপিস ইন্ডিয়ায়
লোনের রিপেমেন্ট করে এজ এন ইন্টারেস্ট ফাইন পয়েন্ট নাম্বার 2 adverse balance of payment what is balance of payment that is the record of a country's export and import country কোন কান্ট্রি মানে ইন্ডিয়া কার লগে এক্সপোর্ট কতটা করে কার সাথে ইম্পোর্ট কতটা করে তার রেকর্ড রাখাটাই হলো ব্যালেন্স অফ পেমেন্ট আর সেই ব্যালেন্স অফ পেমেন্টটা ছিল অ্যাডভার্স মানে নেগেটিভ নট ফেভারেবল unfavorable balance of payment that means import was much more higher than export এতে কি হয় ইম্পোর্ট যখন বেশি হয় কান্ট্রিতে ফরেন কারেন্সির ডিমান্ড বাড়ে একটা জিনিস কইরে যারা বুঝার ইচ্ছা নাই তোমরা যদি লাইন বাই মানে এগুলা মুখস্থ যদি করতে পারো তোমরা গল্প করো তোমরা ইচ্ছা যদি বুঝিয়া লেখার হয় জিনিসগুলো মানেটা বুঝো তোমরা ফেস দেখলে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই তোমরা ফেসে রিভিলই করেন না তোমরা সিরিয়াসলি ক্লাসরুমে আসো balance of payment আসছিল unfavorable what is balance of payment record of export and import unfavorable balance of payment means import is more than export যখনই import বাড়বো demand for foreign currency will rise foreign currency যখন demand বাড়বো exchange rate বাড়বো একটা প্রবলেমে আরেকটা প্রবলেম রে জেনারেট করে what is exchange rate the rate at which আমার কান্ট্রির কারেন্সি ডলারের লগে এক্সচেঞ্জ হইব let me repeat the rate at which currency of a domestic country exchanged with the currency of another country for example dollar আজকে যখনই ডলারের ডিমান্ড বাড়বো ফর एग्जांपल আজকে $1 equal to 80 rupees ডলারের ডিমান্ড বাড়লে সেটা 85 হইব 90 হইব 95 হইব not good for the economy import যখনই বেশি হইব ডলারের ডিমান্ড বাড়বো and it will create the unfavorable balance of payment এই unfavorable balance of payment এর রিজনটা কি ছিল যে ইন্ডিয়া এক্সপোর্ট করেন না বা কম করে এক্সপোর্ট কেন কম করে বিকজ ইন্ডিয়াতে যে জিনিসটা প্রোডাকশন হয় তার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই বাজে আসছিল আর কম আসছিল কোয়ালিটিটাও আপ টু দা মার্ক আসছিল না আর কোয়ান্টিটি তো কমই আসছিল কোয়ান্টিটি এক্সপোর্ট কোন সময় হইব যখন ইন্ডিয়া ইজ এবল টু ক্রিয়েট মার্কেটেবল সারপ্লাস রিকোয়ারমেন্ট থেকে যখনই বেশি প্রোডাকশন হবে তখনই এক্সপোর্ট হবে কোন রিকোয়ারমেন্ট থেকে বেশি প্রোডাকশন কিসের উপরে ডিপেন্ড আবার প্রোডাকশন মেথডের উপরে ডিপেন্ড টেকনোলজির উপরে ডিপেন্ড কিছুই আমার কান্ট্রিতে নাই পয়েন্ট নাম্বার 3 ফল ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আচ্ছা একটা ডাটাও দেওয়া আছে যে ব্যালেন্স অফ পেমেন্টটার ডিফারেন্সটা কত আসছিল 1980-81 এ তার ডিফারেন্স আসছিল 2214 করোড় মানে ইম্পোর্ট অফকোর্স বেশি 1991 এ ইম্পোর্টটা এক্সপোর্ট থেকে কতটা বেশি 2214 করোড় বেশি সেটা বাড়িয়া ইন 1991 হইছে 17367 করোড় মানে ইন্ডিয়ায় 17,000 করোড় রুপিস বেশি ইম্পোর্ট করে দেন এক্সপোর্ট জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম যতটা আমার ডলারের সাপ্লাই হয় ডিমান্ডটা আরো বেশি হয় of course exchange rate বাড়বে fall in foreign exchange reserves point number 2 থেকে কিন্তু point number 3 generator or rather problem 2 আছে বলিয়ে problem 3 balance of payment adverse কেনে because adverse balance of payment means export is less or rather import is high export less তার মানে আমার কান্ট্রিতে ডলার আসবে না আমার কান্ট্রিতে যদি ডলার আসে না foreign exchange reserve that is foreign currency will fall foreign currency why it is important to finance foreign imports either it is the difference it is the reserves of foreign assets like foreign currencies securities etc foreign exchange reserves declined to a level that was not adequate to finance for not more than 2 weeks which is 15 days আমার কান্ট্রিতে যতটা ডলার আসছিল সেই ডলার দিয়া হার্ডলি 15 ডেজ অফ দি ফাইন্যান্স করা যাইব এবং সেটা কেন জেনারেট হইছে বিকজ দেয়ার ওয়াজ অ্যান অ্যাডভার্স ব্যালেন্স অফ পেমেন্ট পয়েন্ট নাম্বার 4 ইনফ্লেশন নিউ ইকোনমিক পলিসি ইন্ট্রোডিউস করার পিছনে এটাও একটা কারণ ছিল ইনফ্লেশন কত আসছিল তখন
জাস্ট ইমাজিন 16.7%। মোবাইল রাখো তো। 16.7%। আজকের দিনে যদি মার্কেটে যাও ইনফ্লেশন ইজ 6.2%। বাট আজকের দিনেও বাজারে জিনিসের দাম ইজ টু হাই, প্রাইস অফ এসেনশিয়াল প্রোডাক্ট ইজ টু হাই, বাট ইনফ্লেশন ইজ 6.2%। জাস্ট ইমাজিন 16.7 মানে অলমোস্ট 3 টাইমস বেশি তখন ইনফ্লেশন আছে। আজকের দিনে যদি আমরা কম্পেয়ার করি, সে 1 লিটার দ্যাট ইজ মাস্টার্ড অয়েল ইজ সে 160 রুপিস আজকের দিনে, তখন আসলে মেবি মোর দেন 250 or 300 রুপিস। আর ইনফ্লেশন 16%। 6% এ যদি 160 রুপিস হয়, 16% এ কত হতে পারে জাস্ট ইমাজিন। তো ইনফ্লেশন কেন আসিল? ইনফ্লেশন জিনিসের দাম কেন বাড়ে রে? জিনিসের দাম কোন সময় বাড়ে? ডিমান্ড বেশি হয় কম্পেয়ার টু সাপ্লাই। সাপ্লাই যখন কম হয় তখনই তো ইনফ্লেশন হয়। ফাইন, সাপ্লাই কিসের উপরে ডিপেন্ড করে? প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে। প্রোডাকশন কিসের উপরে ডিপেন্ড করে? যে তোমার কান্ট্রিতে প্রোডিউসার আছে কিনা, তোমার কান্ট্রিতে টেকনোলজি আছে কিনা, এফডিআই আছে কিনা, মেনি ফ্যাক্টরস আর দেয়ার ডিপেন্ডেন্ট ফর সাপ্লাই। সো দেয়ার ওয়াজ absolute absence of all these things. Poor, আরেকটা যেটা নিউ ইকোনমিক রিফর্মস ইন্ট্রোডাকশনের পিছনে রিজন, পুয়ার পারফরম্যান্স অফ দ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। ওই যে প্রাইভেটাইজেশনের মেইন পিছনে মেইন রিজন হলো এই পয়েন্ট যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিজ গুলা লস ফেস করে, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিজ গুলা ঠিকঠাক মতো কাজ করেন না, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিজ গুলোর মধ্যে কোনো কম্পিটিশন নাই। সো হাউ টু চেঞ্জ দিস সিস্টেম, তার মধ্যে কিভাবে কম্পিটিশন আনা, তারা কিভাবে এফিশিয়েন্সি লেভেল বাড়ানি, অল দিস ইজ প্রাইভেটাইজেশন। ওই ইন্ডাস্ট্রিজ গুলোর ওনারশিপ গভর্নমেন্ট থেকে প্রাইভেটে নাও, অটোমেটিক্যালি তার মধ্যে কম্পিটিশন বাড়বো, তার মধ্যে থিঙ্কিং চেঞ্জ হইব। ঠিক আছে, আগে যেমন একটা করাপশন আউটলুক বা কাজ না করার আউটলুক, সেই আউটলুক থেকে চেঞ্জ হইয়া তারা প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে ইনভলভ। আর লাস্টলি আসিল ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে কি হয়? আমরা বেসিক্যালি করাপশন দেখতে পাই, আর সেই করাপশনটা আমরা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে দেখতে পারতাম। আন্ডারস্ট্যান্ড? রিলায়েন্সের মধ্যে কোনোদিন করাপশন হইতো, উই কান্ট থিঙ্ক। আর একটা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে, গভর্নমেন্ট কোম্পানির মধ্যে করাপশন হইতে পারে। বিএসএনএল এ করাপশন হয়েছে বলেই বিএসএনএল অ্যাবলিশ হয়ে গেছে, আই মিন অলমোস্ট হয়ে গেছে। সেম আমরা বরাকবিলের এক্সাম্পল নাও, কাঁচার পেপার মিল যে আজকে বন্ধ, এটার পিছনে কিন্তু করাপশন ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন। এই করাপশন কেন হয়? ম্যানেজমেন্টটা এফিশিয়েন্ট না। আর এই ম্যানেজমেন্টের মধ্যে এফিশিয়েন্সি আনা তখনই দেখব যখন তার আন্ডারটেকিংস তার গভর্নমেন্ট থেকে প্রাইভেট। Fine. So write the next question.